এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম ধনখড় নিউ মনাস্ট্রি আর পবিত্র ধনখড় লেক ট্রেকিংয়ের ভিডিও। যদি আপনারা সেই ভিডিওটা দেখে না থাকেন তাহলে আমি এই ভিডিওর ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকের ভিডিওর প্রথমেই আমরা দেখব ধনখড় ওল্ড মনাস্ট্রি। মূলত সপ্তম থেকে নবম শতাব্দীর মধ্যে গড়ে ওঠা ধনখড় মঠ একেবারে খাড়া পাহাড়ের গায়ে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1300 ফুট উচ্চতায় স্পিতি আর পিন নদীর সংযোগস্থলে গড়ে ওঠে এই মঠ, যা ছিল একসময় ধর্মীয় কেন্দ্র আবার স্পিতি রাজদের রাজধানীও। গেট তো আমরা এখন ধনখড় মনাস্ট্রি ওল্ড মনাস্ট্রি যেটা সেই মনাস্ট্রিতে ঢুকছি। ধাং মানে পাহাড়ি খাঁড়া শৈলশিরা আর খড় মানে কেল্লা, এই দুই মিলে নাম ধনখড় মানে পাহাড়ের কেল্লা। প্রথমে এটি ছিল এক আধ্যাত্মিক আশ্রম যেখানে লামারা ধর্মচর্চা করতেন, কিন্তু সময় বদলালে একাদশ শতাব্দীর দিকে এটি হয়ে উঠল স্পিতি রাজপটের কেন্দ্রবিন্দু। নৌন শাসকরা এখানে বাস করতেন, তারা দুর্গ বানালেন মঠের পাশে আর ধর্ম আর সামরিক শক্তিকে একসাথে মিশিয়ে শাসন চালাতে থাকলেন। এটা হচ্ছে আপনার ধনখড় মনাস্ট্রির ফ্রন্ট ভিউটা দেখতে পাচ্ছেন এখান থেকে। এর ভেতরে কিন্তু ভিডিও করা অ্যালাউ নয়, খালি এই বাইরে থেকে, আর একদম টপে গিয়ে একটা জায়গা আছে সেইখান থেকে করা যেতে পারে। ধনখড় তখন শুধু উপাসনার জায়গা ছিল না, এখানে লেখা হচ্ছিল রাজনীতি, কূটনীতি আর ক্ষমতার ইতিহাস। পাহাড়ের প্রাকৃতিক ঢাল একে বানিয়েছিল অজেয় দুর্গ, আবার উপত্যকার বাণিজ্যের পথের ওপরেও নজর রাখার জন্য ছিল একেবারে নিখুঁত একটা জায়গা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ননদের ক্ষমতা ক্ষয় হয়। 19 শতকের শেষের দিকে তাদের দুর্গ ভেঙে পড়ে, রাজকীয় পৃষ্ঠপোষকতা হারায়। তখন থেকেই ধনখড় ধীরে ধীরে হয়ে ওঠে ভঙ্গুর আর প্রকৃতির খামখেয়ালি আবহাওয়ার কাছে অসহায়। তো বন্ধুরা, এখন ধনখড় মনাস্ট্রির ভেতরে একদম টপে উঠে এসেছি। তো ভেতরে কিন্তু ভিডিও করা বারণ, খালি এই স্পটটাই আছে, এখানে খালি ভিডিও করা যাবে একটুখানি এলাকা জুড়ে। এই সাইডে আছে আপনার ন্যাচারাল কেভ আছে, আর এদিকে একটা প্রার্থনা গৃহ আছে। এরকম প্রার্থনা গৃহ আরও আছে 2-3টে, কিন্তু সেগুলোর ভিডিও করা ভেতরে অ্যালাউ নয়, সেই জন্য সেগুলো আপনাদেরকে দেখাতে পারবো না। তো এর পাশে এখানেও মনাস্ট্রির একটা পার্ট আছে, সেখানেও আমরা যাওয়ার চেষ্টা করব একটু পরে। এইখানে আমাদের সিজার একটা ছোট্ট বাচ্চা বসে আছে দেখছি। ও, এটা তো সিজার ভাই। এখানে কেভের মধ্যে কি করছে? সিজা, তোমার ভাই এখানে কেভের মধ্যে কি করছে? ওকে ঢুকিয়ে বসিয়ে রেখেছি। কেন? হাঁটতে পারছিল না বলে। আচ্ছা, এটা ধনখড় মনাস্ট্রির পাশের মনাস্ট্রির আর একটা পার্ট, সেই পার্টটাতে যাচ্ছি। এই পার্টটাও কিন্তু চড়াই উতরাই বেশ কঠিন রাস্তা আছে, মানে সহজভাবে মানে সিঁড়ি আছে এরকমভাবে চলে যেতে পারবেন না। এটা একটুখানি বেশ চড়াইয়ের মধ্যে দিয়ে গিয়ে তারপর ওখানে পৌঁছাতে পারবেন। রাস্তাটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটাই গোল করে ঘুরে গিয়ে ওই যে মনাস্ট্রির সিঁড়িটা দেখতে পাচ্ছেন, সিঁড়িটা দিয়ে উঠে ওই মনাস্ট্রির কাছে যেতে হবে। তো চলুন যাওয়া যাক। স্পিতির আকাশে নাকি একবার দেবতাদের যুদ্ধ হচ্ছিল, বজ্রপাত আর ঝড় কাঁপিয়ে দিচ্ছিল এই পাহাড়ি উপত্যকাকে। তখন এক শক্তিশালী যোগী ধ্যানে বসে দেবতাদের কাছে প্রার্থনা করেন, এই নির্জন উপত্যকায় মানুষের জন্য এক আশ্রয় দাও। কথিত আছে তার প্রার্থনায় দেবতারা খুশি হয়ে পাহাড়ের মাথায় আকাশ থেকে নামিয়ে দেন এক মঠ। সাধারণ মানুষের পক্ষে যেখানে একটা কুঁড়ে ঘরও বানানো সম্ভব নয়, সেখানে দাঁড়িয়ে গেল এক বিশাল ধনখড় মনাস্ট্রি। লোকেরা বলে শক্তিশালী সেই যোগী তার তন্ত্র শক্তি দিয়ে শৈলশিরাটিকে বেঁধে দিয়েছিলেন মন্ত্রে, তাই শত ঝড়, তুষারপাত, ভূমিকম্প কিছুই মঠটিকে ফেলে দিতে পারেনি। আজও যখন কেউ ধনখড়ের দিকে তাকায়, মনে হয় পাহাড়ের গায়ে নয় বরং আকাশেরই কোনো এক অলৌকিক শক্তি ধরে রেখেছে তাকে। এই কারণেই স্থানীয়রা বিশ্বাস করে ধনখড় মানুষের হাতে নয়, দেবতার শক্তি দিয়েই দাঁড়িয়ে আছে হাজার হাজার বছর ধরে। এই পথ ধরে কাজার পথে যাওয়ার সময় পথের মাঝেই আবার দেখা মেলে সিচলিং গ্রামের নিউ ধনখড় মনাস্ট্রি, যা এর আগের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছি। পুরনো দুর্গ ভেঙে গেলেও এখানে আজও প্রায় 150 সন্ন্যাসী ধ্যান আর শিক্ষা চালিয়ে যাচ্ছেন। বার্তা একটাই, অধ্যাবসায় মানে শুধু আঁকড়ে ধরা নয়, কখনো মানিয়ে নেওয়াতেও বেঁচে থাকার শক্তি লুকিয়ে থাকে। চারপাশে মরুভূমির মতো নির্জন শুকনো পাহাড়, তবুও লোককথা শোনা যায়। মমি হয়ে থাকা এক সন্ন্যাসীর রহস্য, কমিক গ্রামের গোপন ধন বা লালুংয়ের সেই অমর গাছের কাহিনী।
পাহাড় নীরব, কিন্তু গল্পগুলো আজও জীবন্ত। ধনখড়ের নিস্তব্ধ আধ্যাত্মিক পাহাড় থেকে কাজার প্রাণবন্ত জনপদ, এই যাত্রা শুধু 32 কিলোমিটারের নয়, এটা আসলে এক জীবন কাহিনী। শেষ পর্যন্ত আমরা এসে পৌঁছাই স্পিতির হৃদয়, যেখানে বাজার, মানুষ, আশ্রয় সব মিলিয়ে ধ্বনিত হয় জীবনের কোলাহল। হ্যাঁ, সেই স্বপ্নের শহর কাজায়। তো আমরা এখন চলে এসেছি কাজাতে। কাজাতে আমি যেখানে ঘরটা বুক করেছি সেটা একটা হোমস্টে। আর এখানে হোমস্টেটা নেওয়ার একটা বিশেষ কারণ, এখানে হোটেলে আমি রুম বুক করিনি। তার কারণ হচ্ছে এখানে একটা গ্রামের মানুষের একটা অথেন্টিক ফিল নেওয়ার জন্য এইখানে মানুষের বাড়ি তারা হোমস্টে আকারে ভাড়া দেন। তো সেইটা বাড়িটা বুক করেছি, কোনো হোটেলে যায়নি। তো এটা বাড়িটা কিন্তু খুবই সুন্দর। চলুন আপনাদেরকে বাড়িটা ভেতর থেকে আবার দেখাই। এটা কিন্তু পুরোটাই গ্রাম, এখানে কিন্তু কোনো হোটেল নেই, সব এখানকার লোকাল মানুষ, গ্রামের বাড়ি, এখানকার সব নিজস্ব বাড়ি এরা। আর সেখানেই কেউ কেউ নিজেদের মানে বাড়িতে সাধারণ মানুষদেরকে, এই ট্যুরিস্টদেরকে থাকার ব্যবস্থা করে দেন। তো আমি সেরকমই একটা ঘরে এসেছি, তো ঘরটা আপনাদেরকে দেখাবো। খুবই সুন্দর গ্রাম এটা। আর এই পাশেই নদী আছে, স্পিতি নদী। আর বাড়িটাও আমাদের কপাল গুনে একদম পুরো নদীর পাড়েই হয়েছে। তো এই হচ্ছে সেই হোমস্টেটা, বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই সামনেই রয়েছে, এই বাড়িটার পাশেই রয়েছে দেখুন স্পিতি রিভার। ওই যে ওই দূরে দেখতে পাচ্ছেন স্পিতি রিভার বয়ে যাচ্ছে। আর এই হচ্ছে আমাদের হোমস্টেটা, আর সামনেই রয়েছে আপেলের বাগান। এবার চলুন আপনাদেরকে হোমস্টেটা ভেতর থেকে একবার ঘুরে দেখাই কতটা সুন্দর এই হোমস্টেটা। আর এখানকার লোকাল মানুষদের যে জীবনযাপন এবং তাদের বাড়ির যে স্টাইল, সেইটা আপনাকে একটা ফিল আপনারা করতে পারবেন। তো চলুন আপনাদেরকে একবার ভেতর থেকে বাড়িটা দেখাই। এই হচ্ছে আমাদের ঘরের এন্ট্রান্স। তো চলুন একবার ভেতরটা আপনাদেরকে দেখাই, এখানকার মানুষদের বাড়ি কীরকম হয়ে থাকে। এটা একটা আলাদা রকমেরই অনুভূতি হবে। এই হচ্ছে বাড়ি, এখানে ডান দিক বাঁ দিক সব দিকে রুম আছে, সব থাকার রুম আছে। আর এটা দেখুন, এটা হচ্ছে এখানকার ডাইনিং হল। এই ডাইনিং হলটাতে এখানে বসে সবাই খাওয়া দাওয়া করে। আর এখানে দেখুন মেঝেটাতে কিরকম কি সুন্দর গালিচা পাতা রয়েছে, কার্পেট বেছানো রয়েছে। ওখানে একটা বেসিন আছে, এখানে সুন্দর কাপ ডিশের সেটগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে, দারুণ। এরপর আপনাদেরকে আমাদের রুমটা দেখাই। এইটা হচ্ছে আমাদের রুমটা, দেখুন খালি একবার। এর নিচেটা দেখুন পুরো কার্পেট বেছানো আছে। এখানে এদের যে ট্র্যাডিশনাল যে বসার যে জায়গা, জেনারেলি আমরা যেমন ঘরে সোফা দেখে থাকি, এদের এখানে ট্র্যাডিশনালি এরকম বসার জায়গা যেটা আছে, ওইদিকেও একটা আছে। আর এখানে বড় একটা কিং সাইজ বেড আছে, এখানে আপনার আয়না। আর এইদিকে আছে আপনার বাথরুম। বাথরুমটা যথেষ্টই ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন, কোমোড আছে, আর তার সাথে গিজারও আছে, আর বেসিন আছে, আয়নাও আছে। মোটের উপর একদম ঠিকঠাক, মানে ঠিকঠাক মানে খুবই ভালো লাগছে আমার। আর এদের এখানকার যেই যে রঙের খেলাটা, এই রঙের খেলাটা দেখুন খালি, যে মানে এই রঙটা খালি চোখে না দেখলে বোঝা যাবে না যে রং বেরঙের কত সুন্দর এখানকার যে ট্র্যাডিশনাল যে বাড়িগুলো, সেই রং বেরঙের কাপড় দিয়ে কি সুন্দর সাজানো। এটাই একটা অথেন্টিক ফিল দিচ্ছে এখানে আমার, মানে যেটা মনকে আপনার কেড়ে নেবে। খুবই ভালো লাগছে। আর সব থেকে তো বেশি ভালো লাগছে আমার এই ডাইনিং হলটা, ওই জন্য আমি বারে বারে দেখাচ্ছি। এটা একটা মানে এরকমটা বেশ আমার মানে টিভিতে আমি দেখেছি, কিন্তু সেটা আজকে সামনে থেকে উপলব্ধি করছি। দারুণ লাগছে, দারুণ। খেতে দিয়ে দিয়েছে এখানে, আর এখানে মিসেসকে আর সৃজাকেও খেতে দিয়ে দিয়েছে। খাবারে কি কি আছে বলো? ডাল আছে, মিক্স সবজি আছে, আচার আছে, আর স্যালাড আছে, আর জল আচ্ছা, আছে। তাহলে আমাদের খাবারে আজকে আছে ডাল আছে, মিক্সড সবজি আছে, আর স্যালাড আছে, আর আচার আছে, আর আচার আছে, আর জল আছে। আর রুটি আর আছে। রুটিও আছে। রুটি তো
এখানে খাবার পরিবেশন করতে আরম্ভ করে দিয়েছে। এখানে ট্র্যাডিশনাল ওয়েতে ওনারা খাচ্ছে। তো ঠিক আছে, এবার আমিও খেতে বসে যাচ্ছি, আর দেরি করবো না। তো খেতে এখন আমাকে দিয়ে দিয়েছে, আমি খাওয়া শুরু করে দিয়েছি। আর খাবারের স্বাদটা আপনাদেরকে একবার জানাই। খাবারের স্বাদটা কিন্তু খুব ভালো হয়েছে। এই কাকিমা আমাদের জন্য রান্না করে দিয়েছে, থ্যাংক ইউ কাকিমা। কাকিমার হাতের রান্না কিন্তু খুবই সুন্দর। কাকিমার হাতের রান্না কিন্তু খুব খানা আপনি পাকায় কাকিমাই রান্না করেছে। কাকিমার হাতের রান্না কিন্তু খুবই সুন্দর, আর আন্তরিকতার জন্য এই খাবারটা আরো খুব বেশি টেস্টি হয়ে উঠেছে। থ্যাংক ইউ কাকিমা। হ্যাঁ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম কাজা। আজকে 1 জুন 2025, আর আজকে আমরা আছি কাজাতে। কালকে রাত্রে আমরা কাজাতে ছিলাম, কাজাতে আপনাদেরকে ঘরটা দেখিয়েছিলাম। আর এখন আমরা কাজা থেকে বেরিয়ে যাব, কাজা সাইট সিন করে আজকে আমরা লোসার চলে যাব। এর আগের দিন আপনাদেরকে ঘরটা দেখিয়েছিলাম, এই ঘরটা তো সত্যিই খুব সুন্দর। আর দেখুন এই ঘরটার ভিউটা খালি দেখুন, যে ঘরটা থেকে এই যে বিছানা, রাত্রে ঘুম থেকে উঠেই সকালবেলা কি দেখতে পাওয়া যাচ্ছে। একবার পর্দাটা সহ দেখুন, বিছনার পাশ থেকেই যে বিরাট একটা জানলা, সেই জানলা থেকে ঘুম থেকে উঠেই সকালবেলা সামনেই বিছনা থেকে বসেই একদম পাহাড়, বরফে ঢাকা পাহাড় কাজার সামনে চোখে পড়বে। দারুণ না? দারুণ এই অভিজ্ঞতা। এই বিছনাতে বসে বসে একদম এই জানলা থেকে পাহাড় দেখতে দেখতে চায় চুমুক। এই অভিজ্ঞতা না আপনি নিজে থেকে প্রত্যক্ষ করলে, ক্যামেরায় শুধু আমি বললে সেটা আপনি সেটাকে ঠিক মতো গ্রহণ করতে পারবেন না, মানে বুঝতে অসুবিধা হবে। সেই জন্যে এখানে আসুন, এসে নিজে দেখুন যে প্রকৃতি এখানে কতটা সুন্দর। তো সকালবেলার এই কাজা ভিলেজ থেকে আপনাদেরকে গুড মর্নিং জানাচ্ছি। ঘরের ভেতর থেকে এর আগে আপনাদেরটা দেখালাম যে ঘরের ভেতর থেকে ভিউটা কীরকম, আর ঘরের ভেতর থেকেও ভিউটা যেরকম সুন্দর, ঘরের বাইরে থেকেও ভিউটা আরও বেশি সুন্দর। এই গ্রামের প্রাকৃতিক পরিবেশ আপনার মন মুগ্ধ করে দেবে। প্রতিটা ঘর, প্রতিটা প্রকৃতির প্রতিটা অংশ, প্রত্যেকটাই মনোমুগ্ধকর। আমি যে হোমস্টেতে আছি, সেই হোমস্টের সামনেই যে বাগানটা আছে, সেই বাগানটায় এখন আমি এসেছি। দেখুন কত সামনে থেকে এখানে অ্যাপেল গাছগুলো দেখতে পাবেন, পুরো অ্যাপেল গাছে ভর্তি হয়ে রয়েছে। আর এখন এটা অ্যাপেলের সিজন নয়, সেই জন্যে এখানে প্রচুর পরিমাণে অ্যাপেল দেখতে পাওয়া যাচ্ছে না। অ্যাপেলের খালি এই ফুল কলি এরকম আকারে হয়ে রয়েছে। এগুলো আস্তে আস্তে বড় হবে, আর এগুলো আপনার সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ করে পুরি মানে পেকে উঠবে, তখন এটা দেখতে অন্য রকমেরই লাগবে। আর এই দেখুন সামনে একটা অ্যাপ্রিকট গাছ আছে, সেই অ্যাপ্রিকট গাছে কিন্তু ফল ধরেছে। সেই অ্যাপ্রিকট গাছগুলোতে ফল ধরেছে, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন সামনে দেখুন পুরো ফল হয়ে রয়েছে। ওইদিকে আর একটা অ্যাপ্রিকট গাছ আছে, আর এগুলো সব অ্যাপেল ট্রি। দারুণ দারুণ দারুণ। তো এখানে এখন আমাদের সকালের মর্নিং এর ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, তো আমরা খেয়ে নেবো। আর ব্রেকফাস্টে কি আছে আপনাদেরকে দেখাই। আমাদেরকে দিয়েছে আলুর পরোটা আর তার সাথে বাটার, সেই দিয়ে আজকের আমরা ব্রেকফাস্ট সারবো। তাড়াতাড়ি খেয়ে নিয়ে আজকে আমরা কাজার সাইট সিনের জন্য বেরিয়ে যাবো। তো এখানে সবাই খেতে বসে গেছে, এবার আমিও খেতে বসে যাব। আজকে আমাদের প্রথম গন্তব্যস্থল হলো লাংজার বুদ্ধা স্ট্যাচু। হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালির মাঝে আছে লাংজা, একটা ছোট্ট গ্রাম। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,500 ফুট উপরে অবস্থিত
এই গ্রামটিকে বলে ফসিলস ভিলেজ, কেননা এর মাটিতে মেলে কোটি কোটি বছরের পুরনো সামুদ্রিক জীবাশ্ম, যা মনে করিয়ে দেয় একসময় এখানে ছিল টেথিস সাগর। তো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি লাংজাতে, দ্য হায়েস্ট বুদ্ধা স্ট্যাচু। আমার পেছনেই রয়েছে সেই বুদ্ধা স্ট্যাচু। তো এখানে আমরা এখন যাব। এখানে এন্ট্রান্স ফিস হচ্ছে 30 টাকা করে পার পারসন, আর আমরা সেই টিকিট কেটে ফেলেছি। এইবার নিয়ে এখন আমরা সেখানে যাব। এখানে টেম্পারেচার কিন্তু আপনার মাইনাসে হবে, -1 ডিগ্রি হবে। সূর্যের আলো উঠেছে বলে একটুখানি মানে গায়ে লাগছে না সেই জিনিসটা, সূর্যের আলো কিছু গায়ে মনে হচ্ছে না, কিন্তু এখানে টেম্পারেচার মাইনাসে আছে, -1-2 ডিগ্রি হবে। তো চলুন এখন আমরা ওই বুদ্ধা স্ট্যাচুর কাছে যাই। এই পথ দিয়ে হেঁটে আমাদেরকে যেতে হবে বুদ্ধা স্ট্যাচুর কাছে। তো চলুন যাওয়া যাক। তবে লাংজাকে যে জিনিসটা সবচেয়ে বেশি বিশেষ করে তুলেছে সেটি হলো গ্রামের উপর পাহাড়ের চূড়ায় বসে থাকা 1000 বছরের পুরনো 35 ফুট উচ্চতার সোনালি রঙের বুদ্ধের মূর্তি। চারিদিকে বরফে ঢাকা চূড়া আর ন্যাড়া পাহাড়ের পটভূমিতে এই মূর্তিকে দূর থেকে দেখা যায়। স্থানীয়দের বিশ্বাস এই বুদ্ধ গ্রামকে রক্ষা করেন আর দুঃসময় আশার আলো জ্বালান। রাতে এখানে দাঁড়ালে দেখা যায় মূর্তির ওপরে ছড়িয়ে থাকা মিল্কি ওয়ে গ্যালাক্সি, কোটি কোটি তারা। তাই লাংজা জ্যোতির্বিদ আর ফটোগ্রাফারদের জন্য এক স্বপ্নের জায়গা। লাংজা শুধু একটা গ্রাম নয়, এ এক সময়ের মিলনক্ষেত্র, যেখানে একদিকে আছে হাজার হাজার বছরের আধ্যাত্মিক উত্তরাধিকার আর অন্যদিকে আছে কোটি কোটি বছরের ভূতাত্ত্বিক ইতিহাস। এখানে বুদ্ধের শান্তি দাঁড়িয়ে আছে পৃথিবীর গভীরতম নীরবতার উপর। লাংজার বুদ্ধা স্ট্যাচু দেখার পরে আমরা বেরিয়ে পড়ি কমিক ভিলেজ দেখার উদ্দেশ্যে। সেখানে আমরা বরফে ঢাকা সুন্দর পাহাড় ঘেরা পথের মধ্যে দিয়ে যাত্রা করে পৌঁছে যাই কমিক ভিলেজে। সেখানে আমরা দেখতে পাই ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্ট, তার সাথে সাথে কমিক মনাস্ট্রি, আরও কত কিছু, কিন্তু সেগুলো থাকবে সমস্ত আগামী পর্বে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, এবং ভিডিওটিকে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমাকে পরে আরও ভালো ভিডিও এই ধরনের বানাবার জন্য অনুপ্রেরণা দেবেন। ধন্যবাদ।